আর আমি কোন চ্যাপ্টার পড়াচ্ছিলাম? অধ্যায় 3 অধ্যায় অধ্যায় 4 অধ্যায় 4 না? কাজ কাজ ক্ষমতা শক্তি নাকি? জি স্যার। ওকে, কাজ ক্ষমতা শক্তি। গত ক্লাসে কাজের সংজ্ঞা পড়াইছিলাম, তাই না? কাজ কাকে বলে? ওকে, তো আজকে আমরা দেখব শক্তি। আমরা দেখব মেনলি দুই টাইপের শক্তি আমরা দেখব, একটা হচ্ছে বিভব শক্তি আর একটা হচ্ছে গতি শক্তি। হ্যাঁ, বিভব শক্তি আর একটা হচ্ছে গতি শক্তি। ওকে, বিভব শক্তি হচ্ছে যখন তুমি কোনো বস্তুকে তার অবস্থার পরিবর্তন করবা, তখন তার ভেতরে কিছু কাজ করার সামর্থ্য থাকবে। হ্যাঁ, সেটাকে বলি আমরা হচ্ছে বিভব শক্তি। এক্সাম্পলটা হচ্ছে, দেখো তুমি যখন একটা বস্তুকে উপর দিকে উঠাবো আর কি, মনে করো এই উচ্চতায় উঠাইলা। ওকে, এখন এটাকে যখন ছেড়ে দিবা উপর থেকে আর কি, তখন তোমার মাথার উপর যদি পড়ে তুমি ব্যথা পাবা না? সে বস্তুটা তোমার মাথার উপর যখন পড়বে তুমি ব্যথা পাবা কি পাবা না বলো? ব্যথা পাবা। তাহলে এই যে ব্যথাটা পাইলা, তাহলে এই বস্তুটার শক্তি কোথা থেকে পাইলো, এটা হচ্ছে কোশ্চেন। তোমাকে নিশ্চয়ই সে একটা শক্তি দিয়ে হিট করছে আর কি, তাই না? তাহলে এই শক্তিটা আসছে হচ্ছে এই যে তুমি একটা বস্তুকে এই উচ্চতায় উঠাইলা উপর দিকে বা ছুড়ে দিলে আর কি, তখন দেখো তার অবস্থার পরিবর্তন করছো না? প্রথমে ছিল এইখানে, তুমি এই উচ্চতায় উঠাইছো, তার অবস্থান পরিবর্তন করছো না? অবস্থান পরিবর্তন করার ফলে এই বস্তুর ভেতরে কিছু পরিমাণ শক্তি তোমার জমা হয়েছে আর কি। হ্যাঁ, কিছু শক্তি জমা হয়েছে। এখন এই শক্তিকে আমরা বলতেছি হচ্ছে বিভব শক্তি। ওকে, এই ক্ষেত্রে যে বিভব শক্তিটা আমরা পাবো সেটাকে বলা হবে হচ্ছে অভিকর্ষজ বিভব শক্তি। কি বলা হবে? অভিকর্ষজ বিভব শক্তি। কেন নাম হইল? কারণটা হচ্ছে, দেখো, কারণ এটা বলো, সমস্যা নেই বলো। হ্যাঁ, তুমি অভিকর্ষ বলের বিরুদ্ধে উপর দিকে উঠাইছো। মানে হচ্ছে তুমি একটা বস্তুকে যখন উপর দিকে ছুঁড়ে দিবা, সে নিচের দিকে একটা বল থাকবে না, এমজি পরিমাণ বল কাজ করবে না বস্তুর উপরে? এটা কি অভিকর্ষ বল না? তাহলে তুমি যদি বস্তুকে উপরে উঠাইতে চাও, তাহলে এই বলের বিরুদ্ধে তোমাকে কাজ করতে হবে নাকি? মানে এই বলকে ওভারকাম করে তারপর তোমাকে উপরের দিকে উঠাইতে হবে। এই যে তুমি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজটা করলে আর কি, হ্যাঁ, তখন এই বস্তুর ভেতরে যে পরিমাণ শক্তি জমা হইল সেটাকে বলা হয় হচ্ছে অভিকর্ষজ বিভব শক্তি। এর একটা মান আছে, মানটা হচ্ছে তুমি যদি এই উচ্চতায় উঠাও বস্তুকে, তাহলে বস্তুর ভর যদি এম হয়, সেই বস্তুর ভেতরে যে পরিমাণ শক্তি জমা হবে সেটা হচ্ছে এম জি এস। ওকে, এবং এটাকে লিখি আমরা হচ্ছে ইপি দ্বারা। কি দ্বারা লিখি? ইপি দ্বারা কেন লিখি? পিতে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। হ্যাঁ, পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে বিভব শক্তি। ওকে, সবাই কি বুঝছো নাকি আমি আবার একটু বলবো? স্যার আবার একটু বলেন। আচ্ছা, সেটা হচ্ছে যে তুমি একটা বস্তুকে যখন সিম্পলি ভূমি থেকে ধরো যে এই উচ্চতায় উঠাইলা উপর দিকে আর কি, হ্যাঁ, মনে করো এইখানে মানে বাসার ছাদে তুমি উঠাইছো আর কি, ছুঁড়ে মারছো আর কি, তখন এই বস্তুর ভেতরে কিছু পরিমাণ শক্তি জমা থাকবে আর কি। হ্যাঁ, সেই শক্তিকে আমরা বলতেছি হচ্ছে অভিকর্ষজ বিভব শক্তি, এবং সেই বস্তুর মান হচ্ছে, এই শক্তির মান হচ্ছে এম জি এইচ আর কি। ওকে, এখন ক্লিয়ার? এবং একে লিখে আমরা হচ্ছে ইপি দ্বারা। হ্যাঁ, ইপি দ্বারা মানে পোটেনশিয়াল এনার্জি বলি আর কি। ওকে, ক্লিয়ার? জি স্যার। ওকে, ভেরি গুড। এটা গেল একটা শক্তি। হ্যাঁ, আরেকটা শক্তি আমার আছে, সেটা হচ্ছে গতি শক্তি। কি শক্তি? এটার ইংলিশ হচ্ছে কাইনেটিক এনার্জি। হ্যাঁ, কাইনেটিক এনার্জি। এখন দেখো, মনে করো একটা ঢিল বা একটা কলম তুমি তোমার ফ্রেন্ডের গায়ে ছুঁড়ে মারছো আর কি। হ্যাঁ, ভি বেগে ছুঁড়ে মারছো,
তোমার ফ্রেন্ড ব্যথা পাবে না? জি স্যার, পাবে। ওকে, তাহলে এই যে ব্যথাটা পাইলো, এই ব্যথাটা কেন পাইলো? এই যে বস্তুকে তুমি ভি বেগে ছুঁড়ে মারছো মানে তার দিকে, তখন যেহেতু তার একটা বেগ আছে ভি, তখন তার একটা শক্তি আছে। এই শক্তিকে আমরা বলতেছি হচ্ছে গতিশক্তি। মানে বস্তু গতির জন্য যে কাজ করার সামর্থ্য লাভ করে আর কি, হ্যাঁ, সেটাকে আমরা বলতেছি গতিশক্তি। ওকে, তার একটা মান আছে, সেই সেমভাবে তার মানটা হচ্ছে বস্তুর ভর যদি এম হয় সেটা হচ্ছে 1/2 mv²। ওকে, এবং এটাকে লিখি হচ্ছে ই কে দ্বারা আর কি, ই কে মানে কাইনেটিক এনার্জি। ওকে, বুঝছো নাকি বলবো আরেকবার? জি স্যার, বুঝেছি। আচ্ছা, আরেকবার বলি, দু একজন বুঝে নাই। তুমি মনে করো একটা বস্তুকে ভি বেগে কোথাও ছুঁড়ে দিলে আর কি, মানে এইভাবে আর কি, হ্যাঁ, ভি বেগে ছুঁড়ে দিলা, তখন এই বস্তুর ভেতরে কিছু পরিমাণ শক্তি জমা থাকবে, তার মান হচ্ছে 1/2 mv²। এটা ওকে, এখন ক্লিয়ার? খুবই সিম্পল। বুঝছো কি বুঝো নাই? জি স্যার। জি স্যার, বুঝেছি। ওকে, এখন ছোট্ট একটা জিনিস আমরা দেখে আসি। আচ্ছা, তোমাদের হচ্ছে চ্যাপ্টার 3 ইয়াকুব স্যার পড়াচ্ছেন না, ওই যে মানে বল অধ্যায়টা? জি স্যার। ওখানে ভরবেগ কি তোমরা পড়ে আসছো? ভরবেগ, জি স্যার। ভরবেগ হচ্ছে বস্তুর ভর এবং বেগের গুণফল আর কি ভরবেগে, হ্যাঁ। ওই পি পি দ্বারা লিখি ভরবেগকে এম ইন্টু ভি, তাই তাই নাকি? এটা না? জি স্যার। জি। ওকে, এখন আমরা গতিশক্তিকে একটা ফর্মুলা দিয়ে লিখবো আর কি, দেখো একটু ভালো করে। সেটা হচ্ছে ই কে সমান কত জানি? 1/2 mv², হ্যাঁ। এখন একটা কাজ করো, তুমি উপরে এম দ্বারা গুণ দাও, তাহলে m²v² হবে। তাহলে আগের লাইন ঠিক রাখতে গেলে এম দ্বারা ভাগ দিতে হবে না? জি স্যার। ওকে, তাহলে কি হবে দেখো, 1/2 লেখো, এই উপরে m²v² কি লেখা যায়? mv² লেখা যায় না? জি স্যার। ওকে, তাহলে এই mv মানে কি? বস্তুর ভরবেগ না? জি স্যার। তাহলে এটা কি লিখতে পারবো? 1/2p²/m নাকি? গতিশক্তিকে তোমরা এভাবেও লিখতে পারো আর কি, 1/2 বা হচ্ছে p²/2m আর কি। এই লাইনটা বুঝছো? জি স্যার। স্যার, আরেকবার একটু বলেন। এখানে স্যার, কি, আরেকবার একটু বলেন। এখানে কিছুই করি নাই, যেটা করছি আর কি সেটা হচ্ছে যে ওই গতিশক্তিকে আমাদের ফর্মুলা তো হচ্ছে 1/2 mv², এটাকে ভরবেগের মাধ্যমে প্রকাশ করছি আর কি। হুম, এই যে এই প্রসেসে এম দ্বারা গুণ করছি, এম দ্বারা ভাগ করছি, এই mv মানে ভরবেগ, তাহলে ভরবেগকে লিখি পি দ্বারা, তাহলে p² হবে বাই 2m আর কি। এটা এটা একটু দেখো স্যার, p ক্যালকুলেশন। = mv, এটা কোত্থেকে আসলো? এটা তো এটাই তো আমি জিজ্ঞেস করে নিলাম যে তোমরা হচ্ছে ওই যে বল অধ্যায়ে তোমরা ভরবেগ পড়ছো কিনা। তোমরা তো বললা স্যার আমরা পড়ছি আর কি ভরবেগ। পি সমান এমভি, এটাকে বলি ভরবেগ, ভর ইন্টু বেগের গুণফল। এটা আরেকটা রাশি বলি ফিজিক্সে, এটা হচ্ছে ভরবেগ, হ্যাঁ, এটাকে বলি ভরবেগ। নাম দেখেই বোঝা যায় ভর ইন্টু বেগের গুণফল নাকি? এখন দেখো, এখন বুঝবা কিনা। ওকে, ওকে, আমরা এরপরে একটা ছোট্ট একটা সুন্দর একটা জিনিস শিখে ফেলবো। এখান থেকে অনেক টাইপের ম্যাথ পরীক্ষায় আসে, সেটা হচ্ছে যে শক্তির সংরক্ষণশীলতা নীতি আর কি। কি দেখবো আমরা? শক্তির সংরক্ষণশীলতা নীতি, হ্যাঁ। খুব ভালো করে একটু বুঝো, যে মনে করো তুমি একটা ভূমিতে একটা বস্তু ছিল, হ্যাঁ, এটাকে তুমি, হ্যাঁ বলো, আমার কথা রিপিট হচ্ছে নাকি? জি স্যার, আপনার কথা রিপিট হচ্ছে। আমার কথা আমিও রিপিট শুনতে পাচ্ছি, আমিও রিজন বুঝতেছি না। এটা কেন হইলো আসলে আই ডোন্ট নো।
কেন হইতে পারে একটু চেক করতে হবে, ক্লাসটা আমরা শেষ করি। হ্যাঁ, এখন ঠিক আছে স্যার। এখন ঠিক আছে না? ওকে, ওকে, এখন আসো। মনে করো তুমি একটা বস্তুকে, আবার রিপিট হচ্ছে তাই না? জি স্যার। উম, হয়তো কারো মোবাইলে প্রবলেম, কারণ এটা কোনো সামনে। কি বলছো? স্যার এবার ঠিক আছে? হ্যাঁ, আনমিউট করে। ও আচ্ছা, হ্যাঁ, অনেকে কি মিউট করা মানে, আচ্ছা তোমরা কি আনমিউট করলে কি এরকম মানে ডাবল নয়েজ দেয় নাকি? জি স্যার, কেউ একজন আনমিউট করে রেখেছিল। ও আচ্ছা, হ্যাঁ, তোমরা একটু মিউট করো। হ্যাঁ, ওর শব্দটি আমরা বারবার। হ্যাঁ হ্যাঁ, তোমরা একটু মিউট করো। হ্যাঁ, ওকে। এখন দেখো, মনে করো তুমি এম ভরের একটা বস্তুকে এইচ উচ্চতায় উঠাইলা প্রথমে। হ্যাঁ, তাহলে যেহেতু আমি এইচ উচ্চতায় উঠাইছি, তার মধ্যে কি একটা শক্তি জমা থাকবে না? জি স্যার। সেটা কি আমার এম জি এইচ বলবো না, ইপি নাকি? এখন তুমি যদি উপর থেকে বস্তুটাকে ছেড়ে দাও, হ্যাঁ, ছেড়ে দিলে সে ভি বেগে নিচের দিকে পড়বে না? মনে করো ভি বেগে পড়তেছে নিচের দিকে। হ্যাঁ, এখন ভি বেগে যদি পড়ে, তাহলে তার কি থাকবে? গতিশক্তি থাকবে নাকি? কি থাকবে? 1/2 mv² থাকবে না? একটা গতিশক্তি থাকবে না? তার বেগ বেগ যদি ভি হয়, থাকবে কি থাকবে না? জি স্যার। এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, তুমি একটা বস্তুকে যখন হচ্ছে ছেড়ে দিবা উপর থেকে আর কি, মনে করো আমি দুইটা পয়েন্ট নেই এখানে, মনে করো এখানে বি একটা পয়েন্ট নিলাম, সি একটা পয়েন্ট নিলাম আর কি। হ্যাঁ, এখন দেখো, মনে করলাম যে বি পয়েন্টের উচ্চতা হচ্ছে তোমার x1 আর কি, কি মনে করলাম? x1। আর সি পয়েন্টের উচ্চতা মনে করলাম x2। ওকে, ভালো করে বুঝে, কিন্তু ভূমি থেকে উচ্চতা হচ্ছে বি পয়েন্টের উচ্চতা x1 আর সি পয়েন্টের উচ্চতা হচ্ছে x2। আর বি বিন্দুতে বস্তুর বেগ হচ্ছে আমি ধরলাম হচ্ছে v1, আর সি বিন্দুতে বেগ ধরলাম কত? আমি v2 ধরলাম আর কি। ক্লিয়ার? মানে উপর থেকে নিচে নামতেছে, বিভিন্ন পয়েন্টে বেগ বিভিন্ন হবে। তো বি বিন্দুতে বেগের নাম দিলাম v1, আর সি বিন্দুতে বেগের নাম দিলাম হচ্ছে v2। ওকে, জি স্যার। ওকে। এখন তাহলে বলো তো, বি বিন্দুতে বস্তুর বিভব শক্তিটা কত হবে? বি বিন্দু লিখি, ইপিটা কত হবে বলো তো? এম জি x1 হবে না? জি স্যার। মানে জি স্যার। এখানে ছিল তো এম জি এইচ, এই এইচ কেন নিছিলাম? কারণ এইচ উচ্চতায় উঠাইছো। এখন বস্তুটা তো বি বিন্দুতে x1 উচ্চতায় আছে, তাহলে তার ভেতরে যে শক্তি থাকবে, বিভব শক্তি, সেটা কি এম জি x1 হবে না? জি স্যার। আর বি বিন্দুতে গতিশক্তি কত হবে বলো তো? জি স্যার। কত হবে? 1/2 mv1² হবে না? জি স্যার। এটা কি বুঝছো? এখন এটা বুঝে থাকলে তোমরা বলো সি বিন্দুতে ইপির মান কত হবে বলো? বলো। এমজি ইনটু এমজি x2। এমজি x2, ভেরি গুড। আর গতিশক্তির মান কত হবে? হাফ mv2 স্কয়ার। হাফ এম v2², ভেরি গুড। ওকে, এখন ফর্মুলা, তাহলে মোট শক্তি বি বিন্দুতে কত পেলাম? ই বি লিখলাম হচ্ছে মোট শক্তি। হ্যাঁ, মোট শক্তি কত পেলাম? মোট শক্তি। এই ইপি আর ইকের যোগফলটা কি মোট শক্তি নাকি? জি স্যার। তাহলে কত হবে? এম জি x1 প্লাস কত হবে? 1/2 mv1² নাকি? আর সি বিন্দুতে মোট শক্তি কত হবে? ইসি কত হবে? ইপি প্লাস ইকে নাকি? বিভব শক্তি প্লাস গতিশক্তি কত হবে? এম জি x2 প্লাস 1/2 mv2² নাকি? এটা হবে না? জি স্যার। তাহলে শক্তির সংরক্ষণশীলতা নীতি বলে যে প্রত্যেকটা বিন্দুতে গতিশক্তি এবং বিভব শক্তির যোগফলটা সমান থাকবে, মানে মোট শক্তিরা সমান থাকবে। মানে বি বিন্দুতে মোট শক্তি আর ই বিন্দুতে মোট শক্তি সমান থাকবে আর কি, মোট শক্তি সমান থাকবে। হ্যাঁ,
দেখো এখানে হয়তো বা ধরো যে ইপি বেশি, এখানে ইপি কম, এখানে ইকে হচ্ছে বেশি, এখানে ইকে কম, বা উল্টোটা হইতে পারে। বাট তুমি যখন যোগ করবা দুইটা, তাহলে প্রত্যেকটা বিন্দুতে দুইটার যোগফল তোমার সবসময় সমান থাকবে। আমার কথা বুঝছো? জি স্যার। ওকে, এখন আমরা এটা দ্বারা কিছু ক্যালকুলেশন করব, এটা খুব ইম্পর্টেন্ট ক্যালকুলেশনগুলো, হ্যাঁ। যে তোমাকে এটা পরীক্ষায় খুবই ফ্রিকোয়েন্টলি দেখাইতে বলেছে, দেখাও যে প্রত্যেকটা বিন্দুতে গতিশক্তি এবং বিভব শক্তির যোগফলটা সমান থাকবে, হ্যাঁ। তো আমরা একটা ম্যাথ করে ফেলি নাকি? একটা ম্যাথ করলে ক্লিয়ার হবে আর কি। ম্যাথটা হচ্ছে, মনে করো তুমি 20 মিটার উচ্চতা থেকে লেখো আর কি, 20 মিটার, আচ্ছা লেখো 20 মিটার উচ্চতা থেকে 1 কেজি ভরের একটি বস্তুকে ছেড়ে দেওয়া হলো, হ্যাঁ। বস্তুটি কিছুক্ষণ পর ভূমি থেকে মনে করো 5 মিটার উচ্চতায় আসলো। দেখাও যে বস্তুটি শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। কোশ্চেন বুঝছো? মনে করো বস্তুটাকে ছেড়ে দিলা, কোনো এক সময় বস্তুটা কোথায় আসবে? ভূমি থেকে 5 মিটার উচ্চতায় থাকবে। কত মিটার উচ্চতায় থাকবে? 5 মিটার। ওকে, এখন দেখাইতে হবে দেখাও যে বস্তুটি শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। তাহলে আমরা কোন কোন বিন্দুতে দেখাবো? সবাই উঠাইছো ম্যাটটা? এই যে যখন এই সর্বোচ্চ বিন্দুতে ছিল, মানে 20 মিটার উচ্চতায় ছিল, এইখানে আমি মোট শক্তি বের করব। আর যখন এই 5 মিটার উচ্চতায় ছিল, তখন মোট শক্তি বের করব আর কি। ওকে, এটা নাম দাও এ, নাম দাও এটা, নাম দাও বি, নাম দাও। ওকে, সবাই কি ম্যাটটা উঠাইছো? জি স্যার। ওকে, এখন ছোট্ট একটা জিনিস বলে নিই আগে। যখন বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় থাকবে আর কি, মানে এরপরে যখন আর যাইতে পারবে না, এইখানে বস্তুর বেগ হয় শূন্য। কি হয়? শূন্য। এটা আমি হচ্ছে ওই গতি চ্যাপ্টার যখন পড়াইছিলাম তখনও বলছিলাম। যখন আমি সর্বোচ্চ উচ্চতা বের করছিলাম তখন কি বলছিলাম? সর্বোচ্চ উচ্চতায় বেগ শূন্য না? মনে আছে? জি স্যার। ওই যে যখন আমি এটা বের করতেছিলাম যে এইচ ইকুয়াল হচ্ছে ইউ স্কোয়ার বাই 2জি, এটা বের করছিলাম, বা টি টি সমান ইউ বাই জি বের করছিলাম। কিভাবে বের করছিলাম? সর্বোচ্চ বিন্দুতে মানে বস্তুর বেগ শূন্য ধরে করছিলাম না? জি স্যার। ওকে, তাহলে এটা মাথায় রাখবে। এখন ফার্স্টে আসে এই বিন্দুতে আমার কি হবে দেখি আমরা। এ বিন্দুতে, হ্যাঁ, এ বিন্দুতে দেখো তো বস্তুটা কত হাইটে আছে? 20 মিটার না এইচ এর মান? জি স্যার। বস্তুর ভর কত? 1 কেজি না? আর জির মান আমরা কত জানি? 9.8 জানি না, মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে এই বিন্দুতে আমার ইপির মান কত হবে বলো তো? এমজিএইচ তো নাকি ফর্মুলা, এটা না? তাহলে কত হবে? 1 ইন্টু 9.8 ইন্টু কত? 20 হবে না? ঠিক ঠিক আছে কিনা বলো? জি স্যার। তাহলে কত Yes, হবে? sir. এটা কত হয় বলো, এটা কত হয়? 196। 196 জুল নাকি? জুল না? শক্তির একক তো জুল। জি স্যার।
কাজের একক জুল, শক্তির একক জুল। হ্যাঁ, এখন এই এ পয়েন্টে আমার ইকের মান কত হবে বলো তো? 1/2 mv²। এই বিন্দুতে স্যার এখানে ভি এর মান কি শূন্য? হ্যাঁ, ভির মান শূন্য। এই বিন্দু সর্বোচ্চ বিন্দু, সর্বোচ্চ বিন্দুতে ভির মান শূন্য। তাহলে ইকের মান কত হবে? জিরোই হবে। জিরোই হবে, হ্যাঁ জিরোই হবে। তাহলে এ বিন্দুতে মোট শক্তি কত হবে? এ বিন্দুতে লেখো কত হবে? ইপি প্লাস ইকে নাকি কত হবে? 196ই হবে না? জি স্যার। 196 প্লাস 0 কত? 196 নাকি? এখন আসো বি বিন্দুতে কি হবে দেখো। বি বিন্দুতে ইপির মান কত হবে? ফর্মুলা কি? mgh নাকি? এটা না ফর্মুলা mgh? জি স্যার। তাহলে কত হবে? 1 ইন্টু 9.8 ইন্টু কত হবে? 5 না? স্যার আমার এখানে একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। স্যার আমার আছে, বলবো? বলো বলো বলো। স্যার বস্তুটা থেকে পড়তেছে ঠিক না? হুম, হুম, তো স্যার সেই হিসাবে তো আমাদের 15 মিটার নেওয়া উচিত, তো স্যার আমরা 5 মিটার কেন নিচ্ছি? ও আচ্ছা, হ্যাঁ এটাই আমি আসতেছি। সেটা হচ্ছে যখন তুমি বিভব শক্তি মেজার করবা, তখন তোমার এটা নিতে হয় ভূমি থেকে কত উচ্চতে আছে সেটা। হুম, মানে বিভব শক্তি বের করার নিয়ম হচ্ছে তোমার ভূমি থেকে কত উচ্চতায় থাকবে সেটা তোমার হবে উচ্চতা আর কি, এইচ এর মান। ওকে ওকে স্যার। ওকে। তাহলে এই কত হলো? 1 ইন্টু 9.8 ইন্টু 5, তাহলে এটা কত হয় বলো? 49 জন। 49 জুল। এখন এখন ইকে যখন আমি বের করতে চাইবো গতিশক্তি, তখন আমার ফর্মুলা কি? 1/2 mv² নাকি? এখন এখানে তো বি বিন্দুতে ভির মান দেওয়া নাই, দেওয়া আছে কোশ্চেনে। এখানে তো আর জিরো না, জিরো। নো স্যার। এখন ভি², ভির মানটা কেমনে বের করব? আমরা একটা ফর্মুলা জানি। কোন ফর্মুলা? সেটা হচ্ছে v² ইকুয়াল হচ্ছে UE² প্লাস 2gh নাকি? এখন প্লাস কেন দিলাম বলো তো, মাইনাস না দিয়ে? কারণটা কি? বস্তু উপর থেকে নিচে পড়তেছে নাকি? আমি জি স্যার। এটা হচ্ছে ওই ফর্মুলা শেখানোর সময় বলছিলাম, যদি নিচ থেকে উপর ওঠে তাহলে মাইনাস হবে, উপর থেকে নিচে নামলে প্লাস প্লাস হবে। এখন দেখো তো, বস্তুটা স্থির অবস্থান থেকে নামতেছিল না, বেগ তো শূন্য ছিল এই বিন্দুতে নাকি? তাহলে আদিবেগ শূন্য, তাহলে v² এর মান পাইলাম হচ্ছে 2gh নাকি? এখন এই ক্ষেত্রে এইচ এর মান কত? এটা হচ্ছে কোশ্চেন। এই ক্ষেত্রে এইচ এর মান 5 মিটার হবে না। কেন হবে না? দেখো, বস্তুটা উপর থেকে নিচে নামতেছে, সে কতটুকু দূরত্ব কাভার করছে সেটা তো আমার নিতে হবে নাকি? সে তো এবি দূরত্ব কাভার করছে নাকি? এটা বুঝছো কিনা? সে কিন্তু এই 5 মিটার কাভার করে নাই। হ্যাঁ, সে কিন্তু এ থেকে বিতে আসছে, তার মানে এবি দূরত্ব কাভার করছে। তাহলে এই ক্ষেত্রে দূরত্বের মান কত? এইচ এর মান কত হবে? 20 মাইনাস 5 হবে না? 15 হবে। 15। তাহলে v² এর আমি মান কত পাইলাম? 2 ইন্টু জি ইন্টু 15 নাকি? তাহলে এই মানটা এখানে বসাব। আমি ভির মান কেন বের করবো না? আমার v² এখানে দরকার আর কি। হ্যাঁ, 1/2 mv² এর মান কত পাইলাম? 2 ইন্টু জি ইন্টু 15 নাকি? তাহলে 2 কাটাকাটি যাবে নাকি? m ইন্টু জির মান 9.8 ইন্টু হচ্ছে 15, m এর মান তো 1 নাকি? এখন গুণ করলে কত হয় বলো? 1 ইন্টু 9.8 ইন্টু 15 কত হয়? 147 47 147 জুল। এখন তুমি মোট শক্তি বের করো বি বিন্দুতে। বি বিন্দুতে গতিশক্তি প্লাস বি বিন্দুতে বিভব শক্তি, তাহলে কত হবে? 49 প্লাস 147 নাকি? কত হয় এটা বলো? 196। 196। তাহলে দেখো তো, দুইটা বিন্দুতে তুমি মোট শক্তি সমান পাইলে না? জি স্যার। এ বিন্দুতে মোট শক্তি
আর বি বিন্দুতে মোট শক্তি আমার সমান। ওকে, তো এখানে ব্যাপার হচ্ছে, দেখো আমি একটু ক্লিয়ার করি। যখন তুমি বস্তুকে উপর থেকে ছেড়ে দিবে আস্তে আস্তে, দেখো তখন বস্তুর বিভব শক্তিটা কমতে থাকবে। কেন কমতে থাকবে? উচ্চতা তো কমতে থাকবে আস্তে আস্তে নাকি। মনে করো এখানে যখন ছিল, মনে করো সে পুরোটা 20 মিটার, 15 মিটার হাইটে যখন থাকবে তখন যে বিভব শক্তি, আর 5 মিটার হাইটে থাকবে তখন বিভব শক্তি কোনটা বেশি হবে? কোন ক্ষেত্রে বেশি হবে? যখন 15 মিটার হাইটে থাকবে নাকি। কারণ কি, আমার বিভব শক্তি নির্ভর করে কার উপরে? এই ইপি নির্ভর করে হচ্ছে এম জি এইচ এর উপরে নাকি। এই এইচটা হচ্ছে ভূমি থেকে। এই তুমি ভালো করে মনে রাখবো তোমরা, সেটা হচ্ছে যখন তোমরা হচ্ছে বিভব শক্তি মেজার করবা তখন এইচটা হবে ভূমি থেকে উচ্চতা। ওকে, তাহলে যখন তুমি নামতে থাকবা উপর দিকে, বস্তুটা নামতে থাকবে, তখন কি তার এই ইপির মানটা কমতে থাকবে না? জি স্যার। যেহেতু এইচ এর মানটা আমার কমতেছে আস্তে আস্তে, হ্যাঁ। কিন্তু দেখো যখন তুমি গতিশক্তি মেজার করবা তখন তো এই আস্তে আস্তে বেগটা আমার বাড়বে। উপর থেকে যখন নিচে নামবা তখন বেগ আমার বৃদ্ধি পাবে নাকি। কেন বৃদ্ধি পাবে বলো তো? জি স্যার। ওই যে আমরা একটা জিনিস শিখেছিলাম যে হচ্ছে যখন এই ত্বরণটা তো আমার আস্তে আস্তে তোমার ইয়ে হবে, যে আমরা জির মান জানি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে হচ্ছে যে প্রতি সেকেন্ডে ত্বরণের মান, বেগের মানটা কত করে বৃদ্ধি পাবে? 9.8 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাবে নাকি। তার মানে উপর থেকে যখন নিচে নামবা তখন প্রতি সেকেন্ডে বেগের মান তো বাড়বে, বাড়বে না? জি স্যার। তার মানে এটা খুব ইম্পর্টেন্ট বুঝা আর কি, যে কীভাবে কি ঘটনাটা কি ঘটতেছে। ঘটনা ঘটতেছে সেটা হচ্ছে যে যখন তুমি উপর থেকে ছেড়ে দিবা কোনো বস্তুকে তখন তার আস্তে আস্তে বিভব শক্তি কমবে, গতিশক্তি বাড়বে। হ্যাঁ, তুমি আস্তে আস্তে আসো, তার প্রত্যেকটা পয়েন্টে তুমি হচ্ছে যদি হিসাব করো নিচের দিকে, তাহলে দেখবা তুমি বিভিন্ন মান নিয়ে হিসাব করতে পারো বাসায় আর কি, যে তোমার হচ্ছে ভির মানটা আস্তে আস্তে বাড়বে, তার মানে গতিশক্তি বাড়বে, কিন্তু কমবে কোনটা? তার এইসের মান যেহেতু কমতেছে তার মানে তার হচ্ছে বিভব শক্তিটা কমতে থাকবে। হ্যাঁ, এখন যদি বিভব শক্তি কমে মানে কি, বাট তুমি এই মনে করো এটা বি বিন্দু, এটা সি বিন্দু, হ্যাঁ। বি বিন্দুতে যে থাকবে বিভব শক্তি, আর সি বিন্দুতে বিভব শক্তি বি বিন্দুতে বেশি হবে, কারণ বি বিন্দুতে উচ্চতা বেশি, সি বিন্দুতে উচ্চতা কম। আবার বি বিন্দুতে বেগ কম, সি বিন্দুতে বেগ বেশি, মানে বি বিন্দুতে গতিশক্তি কম, সি বিন্দুতে গতিশক্তি বেশি। এখন যেটাই হোক কিন্তু মোট শক্তি সবসময় সমান থাকবে আর কি, এটা হচ্ছে পয়েন্ট। মানে তুমি যখন বি বিন্দুর মোট শক্তি যোগ করবা আর সি বিন্দুর মোট শক্তি বের করবা তখন দেখবা সমান আর কি। এটা হচ্ছে শক্তি সংরক্ষণশীলতা নীতি। মানে কোনোটা বেশি কোনোটা কম হইতে পারে। মনে করে ইকের মান বেশি হইতে পারে, কম হইতে পারে একটা বিন্দুতে, আবার ইপির মান কম হইতে পারে, বেশি হইতে পারে, বাট দুইটার যোগফল সবসময় কি থাকবে? সমান থাকবে। সমান থাকবে, হ্যাঁ। সমান। তুমি এই বি বিন্দুতে যেটা হবে সি বিন্দুতে তোমার দুটার মান কিন্তু আলাদা হবে, মানে এই ইপি আর ইকের মান কিন্তু আলাদা হবে দুইটা বিন্দুতে, কিন্তু যখন তুমি দুটো যোগ করবা তখন মানটা কি পাবা? সমান পাবা। তার মানে আমি আবার বলি, যখন তুমি বস্তুকে ছেড়ে দিবা তখন বস্তু আস্তে আস্তে নিচে পড়বে, তখন তার কি কমবে? বিভব শক্তি কমবে, বিভব শক্তি কমবে, কিন্তু গতিশক্তি তোমার বাড়বে আর কি। হ্যাঁ, বিভব শক্তি কমবে, গতিশক্তি বাড়বে। ওকে, কিন্তু মোট শক্তি যখন তুমি ক্যালকুলেট করবা তখন কিন্তু সব বিন্দুতে তোমার সমান হবে আর কি। ওকে, সবাই বুঝছো? ইয়েস স্যার। জি স্যার। ওকে, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস শিখে ফেললাম আমরা। এটা নিয়ে অনেক ম্যাথমেটিক্স, মানে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবো আর কি, নেক্সট ক্লাস থেকে আর কি শুরু করব। এরপরে আমাদের এই চ্যাপ্টার আরেকটা টপিক আছে, খুবই সুন্দর টপিক, সেটা হচ্ছে কর্মদক্ষতা। এই দুটো টপিকই এই চ্যাপ্টার থেকে আসে মেনলি, এবং এই চ্যাপ্টার থেকে তোমার গতি বল থেকে মিলে সব মিলাই কোশ্চিন হয়। আমি আবার বলতেছি যে তোমার গতি চ্যাপ্টার, বল চ্যাপ্টার এবং এই কাজ শক্তি ক্ষমতা, এটা এই তিনটা চ্যাপ্টার হচ্ছে তোমার হচ্ছে রিলেটেড। হ্যাঁ, মানে তোমার মিলাই কোশ্চিন হয় সবসময় দেখবে আর কি। ওকে, তো এই জন্য আমরা এই তিনটা চ্যাপ্টার টাইম নিচ্ছি অনেক আর কি। যেমন আমি গতি চ্যাপ্টার অনেক দিন নিয়ে তোমাদের শিখাইছি আর কি, প্রায় 1.5 মাসের মতো হবে নাকি, প্রায় 12 কিংবা 14টা ক্লাস আমি নিয়ে ফেলছিলাম আর কি। 1.5 মাস না, 2 মাসের মতো, তাই না? হ্যাঁ। ওকে, সো স্যার আমার একটা কোশ্চেন আছে সিলেবাস রিলেটেড। হ্যাঁ, বলো বলো। স্যার আমাদের সিলেবাসে তো অধ্যায় 9 থেকে অধ্যায় 14 পর্যন্ত কিছু লেখা নেই, যে ওইটা অর্ধবার্ষিকী আসবে, বার্ষিকী আসবে, তো স্যার ওইটা কি ক্লাস 10 এর জন্য? হ্যাঁ, সম্ভবত 10 এর জন্য, হ্যাঁ মোস্ট প্রবাবলি 10 এর জন্য হওয়ার কথা আর কি।
তারপর তুমি আমাকে একটু পাঠাই দিও তো, আমি দেখবো আর কি, আমাদের গ্রুপেই পাঠাই দিও, আমি একটু চেক করে দেখবো আর কি, মানে কোন জায়গায় সমস্যা আমি একটু দেখবো। ঠিক আছে, তোমাদের আমরা যেগুলো পড়াচ্ছি সেগুলোই 9-এ আর কি, ওগুলো 10-এর জন্য আর কি, পরেরগুলো আর কি। হ্যাঁ, তোমার স্থির তড়িৎ, আলোর প্রতিফলন, প্রতিসরণ, এগুলো 10-এর জন্য আর কি। 9-এ এগুলো থাকার কথা, 9-এ নাই মনে হয় আর কি। সিলেবাসটা হচ্ছে আমি করিনি, সিলেবাসটা আগে করা ছিল, এটা তোমাদের 9-এর সিলেবাস আর কি। তারপর একটু পাঠিয়ে দেখো, আমি চেক করে দেখবো আর কি। ওকে, আচ্ছা, কারো কোনো সমস্যা আছে? স্যার, এর মানে যার হাইট বেশি তার গতিশক্তি আর বিভব শক্তি বেশি? না না, গতিশক্তি বিভব শক্তি বেশি না, তুমি এটা বুঝো না। মনে করো যদি বেশি উচ্চতায় থাকে, দেখো তখন যে বস্তু বেশি উচ্চতায় থাকবে তখন তার মানে বেশি হবে হচ্ছে বিভব শক্তি আর কি। হ্যাঁ, গতিশক্তি নির্ভর করবে তোমার বেগের উপরে, যেখানে বেগ বেশি সেখানে গতিশক্তি বেশি, সিম্পল। মানে এই দেখো বি আর সি বিন্দু তুমি কম্পেয়ার করো, আমি আবার একটু বলতেছি। মনে করো বি বিন্দুতে তোমার কি হাইট বেশি না সি বিন্দুর চেয়ে? জি স্যার। তাহলে বি বিন্দুতে তোমার সি বিন্দুর চেয়ে এখানে থাকবে হচ্ছে বিভব শক্তিটা বেশি থাকবে, মানে বি বিন্দুতে ইপির মানটা হবে হচ্ছে সি বিন্দুতে ইপির মানের চেয়ে বেশি আর কি, কারণ হাইটটা বি বিন্দুর বেশি। বাট বি বিন্দুতে বেগ মনে করো ভি 1, সি বিন্দুতে বেগ ভি 2, সি বিন্দুতে বেগ কিন্তু আবার বেশি আর কি, কারণ যত তুমি নিচের দিকে নামবা তখন তত বেগ বেশি হয়। ওকে, সি বিন্দুতে বেগ বেশি, তাহলে সি বিন্দুতে কি বেশি হবে? গতিশক্তি বেশি হবে। হ্যাঁ, কিন্তু যখন তুমি দুটো যোগ করবা আর কি, হ্যাঁ, এই বি বিন্দুতে ইপি এবং বি বিন্দুতে ই কে তখন তুমি বের করে যোগ করবা, আর সি বিন্দুতে ইপি এবং ই কের মান বের করে যোগ করবা, তখন দেখবা যে দুইটা যোগফল সমান হয়েছে আর কি, এটা বলতে চাইছি আমি। বুঝছো? জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে, ওয়েলকাম। এখন হচ্ছে তোমরা একটু বাসায় এগুলো চিন্তা করবা, আর বিভিন্ন মান নিয়ে চেক করবা আর কি, এই বিভিন্ন হাইট নিয়ে বা হাইট নিয়ে বিভিন্ন পয়েন্ট দিয়ে চেক করবা আর কি। হ্যাঁ, একটু বাসায় একটু কইরো আর কি। ওকে ওকে, তাহলে নেক্সট দিন তাহলে দেখা হবে। হ্যাঁ।